হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রত্যেক দলের প্রার্থী নিজের মতো করে ভোটার টানার আপ্রাণ চেষ্টা করছেন। বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস যেমন সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, তেমনি কংগ্রেস প্রার্থী রাহুল রায়কে বিভিন্ন রূপে দেখা গেছে। কখনো রাস্তায় হকার, আবার কখনো কীর্তনিয়ার ভূমিকায়, যার মাধ্যমে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। তবে এখন দেখার বিষয়, এই দুই ভিন্ন ধরনের প্রচারের মধ্যে কোনটি ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। নির্বাচনী প্রচার তুঙ্গের রাজ্য জুড়ে এবং সেটা জায়গায় দাঁড়িয়ে শাসক বিরোধী সকলে ময়দানে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। হাইলাকান্দি কেন্দ্রের কথা যদি বলি, তাহলে একদিকে রয়েছেন ডক্টর মিলন দাস, অন্যদিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়, এবং দুজনেরই প্রচারের এক অনন্য চিত্র উঠে আসছে। এবং একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, তখন অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাহুল রায় বিভিন্ন রূপে দেখা গেছে তাকে, কখনো রাস্তায় হকার, আবার কখনো কীর্তনিয়ার ভূমিকায়, যার মাধ্যমে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। তবে এখন দেখার বিষয় যে এই দুই ভিন্ন ধরনের প্রচারের মধ্যে কোনটি ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। Why? সাধারণত সবই প্রত্যেক কর্মে যারা কর্মগুলো প্রত্যেক কর্মে সবার দাম আছে, সাধারণ কিছু না, সবাইকে নিয়ে চলতে হবে। কারণ সাধারণ কি, উনি তো বিস্কুট বিক্রি করছেন, কেউ আপনার চাল বিক্রি করে, কেউ ডাল বিক্রি করে, কেউ আপনার বিভিন্ন জিনিস বিক্রি করতে পারে, গাড়ি বিক্রি করতে পারে। প্রত্যেক ব্যবসায়ীদের তাদের একটা সম্মান দিয়ে চলতে হবে। ব্যবসা ব্যবস্থা ভালো না, ব্যবসায়ীদের মন খারাপ, ভুল হয়ে জানি ব্যবসা লাইন বানানা, ব্যবসা যে লাইন চলে ব্যবসা লাইন বানানা, যখন না ব্যবসায়ী মানুষ হয়ে বোয়াত কিনা মানুষ নাই, জিনিসের দাম বাড়ে গেছে। কিভাবে দাম বাড়ছে জিনিসের, সাধারণ মানুষের চিন্তা কিরকম, তো মুড়ি খাই আর। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে হাইলাকান্দি কেন্দ্র থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, আমরা দুজন প্রার্থীর দুরকম ছবি আমরা দেখলাম। একদিকে যখন আমরা দেখছি হাইলাকান্দি কেন্দ্রের বিজেপি প্রার্থী মিলন দাস সাধারণের মাঝখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, একেবারে তাদের মাঝখানে গিয়ে পৌঁছে যাচ্ছেন, তাদের কাছে গিয়ে পৌঁছে যাচ্ছেন। অন্যদিকে রাহুল রায় বিভিন্ন ভূমিকায়, বিভিন্ন অবতারে তাকে দেখা যাচ্ছে, কখনো হকার তো কখনো আবার কীর্তনিয়া। অর্থাৎ তোমার কাছে এটাই প্রশ্ন যে হাইলাকান্দি কেন্দ্রের বর্তমান ছবিটা কি, এবং ভোটাররা ঠিক কার দিকে ঝুঁকবে, পাল্লা কোন দিকে ভারী হবে মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে রূপা, এখানে বলতে হবে দুটো দিক আমরা দেখেছি। যেখানে বিজেপির আমরা সাংগঠনিক দিক অনেক স্ট্রং দেখেছি, সেক্ষেত্রে কংগ্রেসের কিন্তু সাংগঠনিক স্থিতি হাইলাকান্দিতে অনেক দুর্বল। তাই দেখা গেছে যে কংগ্রেস ক্যান্ডিডেট নিজেকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে উনি চাইছেন যাতে জনপ্রিয়তা লাভ করেন। কখনো রাহুল রায়কে আমরা দেখেছি হকার হিসেবে উনি রাস্তায় বসে জিনিস বিক্রি করছেন, তো কখনো কীর্তন করছেন। কিন্তু এখানে উনি এসব করার পিছনে একটা কারণটি হচ্ছে যে উনার একটা ছবি আছে যে উনি রাজার ছেলে, গৌতম রায়ের ছেলে উনি, তো উনার একটি এরকম দৃষ্টিভঙ্গি আছে জনসাধারণের মধ্যে যে উনি একটা আলালের ঘরে দুলাল যাকে বলে, বা একটা রিচ ফ্যামিলির থেকে বিলং করা একজন ব্যক্তি। তাই উনার ছবিটা উনি পরিবর্তন করার চেষ্টা করছেন, এবং উনি সাধারণ এক ব্যক্তি তা প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু এটার পিছনে এটাও আছে যে কংগ্রেসের সেরকম সাংগঠনিক স্থিতি হাইলাকান্দিতে মজবুত নয়। উনি যে পুরো কংগ্রেসের সমর্থকদের নিয়ে সভা করবেন, এরকম স্থিতি কংগ্রেসের বর্তমান আমরা এখানে দেখিনি। অন্যদিকে সাংগঠনিক দিক থেকে পুরো দেশেই বিজেপি অনেক স্ট্রং, অনেক মজবুত তাদের স্থিতি, এবং তারা প্রত্যেকটি মণ্ডলে, প্রত্যেকটি গ্রামে গিয়ে সভা করছেন। যেরকম মিলন দাস নিজে বলেন যে আমি 15 থেকে 20টি ছোট ছোট সভা প্রত্যেক দিন করছি। এক্ষেত্রে দেখা গেছে যে কংগ্রেস প্রার্থীর অপশনই হচ্ছে যে উনি সোশ্যাল মিডিয়াতে যদি উনি ভাইরাল হতে পারেন, বা এভাবে যদি তিনি জনসাধারণের মধ্যে পৌঁছতে পারেন। আমাদের সঙ্গে নতুন প্রজন্মের কয়েকজন ভোটার আছেন। কি নাম আপনার? নমস্কার, আমার নাম প্রিয়ম মিশ্র। তো আপনারা প্রথমবার ভোট দেবেন, তো আপনাদের মধ্যে দুজনই ইয়াং, মিলন দাসও ইয়াং, সে রিলেটিভলি রাহুল রায়ও ইয়াং, তো আপনাদের পছন্দ কি?
আমাদের তো আমাদের যুব প্রজন্মের নেতা আমরা ডক্টর মিলন দাসকে পেয়েছি, একজন এডুকেটেড নেতাকে পেয়েছি, যে আগামী দিনে আমাদের বিধায়ক হতে চলেছেন। এবং আমরা নতুন ভোটার হিসাবে আমরার দায়িত্ব রয়েছে, আমরা সবাই আমরার গণতান্ত্রিক অধিকার যেটা আমাদের ভোট দান, যেটা আমরা ভোট দেব এবং আমরা সমাজের স্বার্থে মানে উন্নয়নের। কেন মিলন আমি যদি বলি, তিনি আমাদের আছেন তরুণ প্রজন্মের মানুষ, তিনি একজন ভিশনারি লিডার আছেন, যিনি হাইলাকান্দিকে আমরা মনে করি ডেভেলপমেন্ট করতে পারবেন। গত 5 বছরের মধ্যে উনি আমাদের হাইলাকান্দির মাঠও ছাড়েননি, আমাদের হাইলাকান্দির মানুষের সেবায় তিনি ছিলেন। তোমরা ভোট যে দেবে মানে প্রতীক চিহ্ন দেখে দেবে না প্রার্থী দেখে দেবে? প্রার্থী দেখে দেব। প্রার্থী দেখে দেবে। তো এই দুজন প্রার্থী, মূলত এই দুজনই প্রার্থী, রাহুল এবং মিলন, তো এদের মধ্যে আপনার পছন্দ কে? আমাদের পছন্দ তো মিলন দা। মিলন দা। আপনারা? আমাদের পছন্দ মিলন দাস। তো রূপা, এখানে দেখা গেছে যে নতুন প্রজন্মের ভোটার ওরা প্রথমবারের জন্য ভোট দেবেন, এবার গণতান্ত্রিক অধিকার তারা প্রথমবারের জন্য সাব্যস্ত করবেন, তারা এক্সাইটেডও। কিন্তু তাদের মধ্যে আমরা স্পষ্ট একটা জিনিস দেখেছি যে এখানে মিলন দাসের নামটা ওরা বারবার বলছেন। এক্ষেত্রে এই জিনিসটা হাইলাকান্দির অনেক গ্রামাঞ্চলেও আমরা দেখেছি যে কংগ্রেস প্রার্থী সরাসরি গ্রামে গিয়ে সরাসরি জনসাধারণের কাছে যেতে পৌঁছতে পারছেন না, এবং ওনার কাছে একটা ট্যাগই ছিল যে উনি একজন রাজার ছেলে। তাই সেই ছবিটা উনি পাল্টানোর চেষ্টা করছেন, উনি একজন সাধারণ ব্যক্তি তা দেখানোর চেষ্টা করছেন। এবং দিনে দিনে দেখা গেছে যে হাইলাকান্দির ভোটচিত্র বা যে ক্যাম্পেইন তা আরো জমজমাট হয়ে উঠছে, অনেক ইনভলভ হচ্ছেন এই ক্যাম্পেইনিংয়ে, এবং অনেক ইন্টারেস্টিং দিকে যাচ্ছে হাইলাকান্দির যেটা নির্বাচনী ভোট যুদ্ধ। একদমই নীলোৎপল, একদিকে যখন রাজপুত্রের যে ছবি, রাজপুত্রের যে একটা ইমেজ রয়েছে রাহুল রায়ের, সেটা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন রাহুল রায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মিলন দাস সাধারণ ঘরের পরিবারের ছেলে, যুব নেতা হিসেবে যুব প্রজন্মের মনে বেশ জায়গা করে নিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে লড়াইটা কেমন হবে? অর্থাৎ দুজনেই যুবনেতা বলা যায়, তুমি যেমনটা একটু আগে তুমি নিজেও বলছিলে, দুজনেই যুবনেতা, একদিকে যখন রাহুল রায়, অন্যদিকে তখন মিলন দাস। অর্থাৎ যুব প্রজন্মের মনে শুধুই কি মিলন দাস, মানে রাহুল রায় কি কোথাও নেই? এই কথাটা কিন্তু হাইলাকান্দি শহরে বেশ একটা সহজভাবেই বোঝা যায়, কারণ এখানে যতই আমরা লোকের সঙ্গে কথা বলি না কেন, এখানে কংগ্রেসের ভোট ব্যাংক অনেক কম, এবং সবাই এটাই বলছে যে রাহুল রায় দাঁড়িয়েছেন, ওনার কংগ্রেস টিকেটে দাঁড়িয়েছেন, কিন্তু ভোটের দেওয়া প্রদানের ক্ষেত্রে ওরা যেন গেরুয়া শিবিরকে এগিয়ে রাখবে একথাও ওরা এই কথা বলছেন। বড় কথাটা হচ্ছে যে রাহুল রায় 2006 থেকে 2011 পর্যন্ত বিধায়ক ছিলেন, এরপর উনি 2016 নির্বাচন খেলেছেন, উনি 2021-এরও নির্বাচন খেলেছেন। 2021-এর নির্বাচন তখন উনি শিলচরের উদারবন্দ আসন থেকে খেলেছেন, কাছাড় জেলার উদারবন্দ আসন থেকে উনি সেখানে নির্বাচন খেলেছিলেন। তখন উনি দাবি করতেন যে উনি শিলচরের ছেলে, উদারবন্দের ছেলে, আর এখন বর্তমানে উনি দাবি করছেন যে আমি হাইলাকান্দির ছেলে, হাইলাকান্দিতে আমি বড় হয়েছি, আমি হাফ প্যান্ট পরে এখানে বড় হয়েছি। তো উনার নিজেই উনার বক্তব্যগুলো পরিবর্তন করা দেখা যাচ্ছে, এবং উনার যা ইমেজ জনসাধারণের মধ্যে রয়েছে উনি এটা পরিবর্তন করতে চেষ্টা করছেন, কিন্তু হাতে দেখতে গেলে প্রায় 9-10 দিন আছে। এখানের মধ্যে কতখানি সম্ভব হবে? উনি একবার কীর্তনিয়া হচ্ছেন, কীর্তন গাইছেন, তো একবার দেখা গেছে যে রাস্তায় বসে উনি জিনিস বিক্রি করার চেষ্টা করছেন, কিন্তু এটা কতখানি কার্যকর হবে সেটা সময় বলবে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মিলন দাসের যেটা ভোট ব্যাংক, এটা বর্তমান সময়ে রাহুল রায়কে থেকে অনেক এগিয়ে থাকা আমরা দেখতে পাচ্ছি। একদমই কোথাও না কোথাও নীলোৎপল, যেহেতু মিলন দাস হাইলাকান্দি কেন্দ্রে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় বেনিফিট হচ্ছে কি মিলন দাসের? মিলন দাসের একটা অ্যাডভান্টেজ তো রয়েছে, এটার প্রথম বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে বিজেপির সাংগঠনিক দিকটা। বিজেপি প্রত্যেকটি নির্বাচনেই খেলছে তাদের স্ট্রং নির্বাচনী ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটার জন্য। আগামী 2 এপ্রিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাকে আসবেন, এখানে বাজারিছড়া ওনার সভা আছে হাইশ্রীভূমি জেলার। তো দেখা যাচ্ছে যখন বিজেপি দল অত্যন্ত সিরিয়াসলি নির্বাচন লড়ছে, তখন কংগ্রেস প্রার্থীদের রীতিমতো বরাকের কংগ্রেস প্রার্থীদের একা একা নির্বাচনী প্রচার করতেও আমরা দেখেছি। যে তাই ওরা কোনো একটা স্ট্র্যাটেজি বানাতে পারছেন না, বড় বড় জনসভা আয়োজন করতে পারছেন না। তাই দেখা গেছে তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য নানান প্রচেষ্টা চালাচ্ছিলেন। কয়েকদিন আগে দেখা গেছে যে রাহুল রায় কংগ্রেস ভবনে বসে একজন মহিলাকে সরাসরি আক্রমণ করছিলেন, বা সরাসরি এই মহিলার বিষয়ে উনি বক্তব্য রাখছিলেন, যা পরে বুমেরাং হয়ে দাঁড়ায় এবং উনি নিজে ক্ষমা চাইতে এক প্রকার বাধ্য হন। সেই দেখা গেছে কোনো একটা প্রপার স্ট্র্যাটেজি নিয়ে কংগ্রেস এগোচ্ছে না, যে সময় যেটা মনে হচ্ছে সেটা করছে। কখনই উনি
উনি ভাবছেন যে আমি যদি কীর্তন করি সেটা সোশ্যাল মিডিয়াতে যাবে এবং লোক আমাকে একজন হিন্দু নেতা হিসাবে দেখবে। কখনো সাধারণ ব্যক্তিকে নিজেকে দেখানোর জন্য রাস্তায় বসে জিনিস বিক্রি করতে ওনাকে দেখা গেছে, কিন্তু সেক্ষেত্রে ওনাকে যে তিনি কমফোর্টেবল না সেগুলো ভিজুয়াল দেখেই বোঝা যাচ্ছিল। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে দুর্বল সাংগঠনিক স্থিতির জন্য কংগ্রেস অনেক পিছিয়ে। শুধু হাইলাকান্দি নয়, বরাকের যে 13টা আসন আছে সব প্রত্যেকটি আসনেই প্রার্থীদের নিজে নিজে প্রচার করতে দেখা গেছে। সেখানে কোনো একজন লিডারের আগমন আমরা এখনো দেখতে পাচ্ছি না এবং তারা চাইছেন যে সোশ্যাল মিডিয়াতে তারা কোনো ধরনের একটা বিতর্ক সৃষ্টি করে যাতে ভোটারদের কাছে যাওয়া যায়। একেবারে লোক যে তুমি যে ছবিটা তুলে ধরলে এই মুহূর্তে হাইলাকান্দি কেন্দ্র সহ বরাক উপত্যকা সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের সমস্ত হাতিয়ারই যেন একেবারে ব্যর্থ। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান মিলন দাসের অবস্থান যথেষ্ট শক্তপোক্ত অবস্থায় রয়েছে হাইলাকান্দি কেন্দ্রের জন্য, এবং যেমনটাই আমরা ছবি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও গিয়ে কিন্তু রাহুল রায় আবারও মুখ থুবড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে শেষ হাসি কে হাসবে সেটা তো 9 এপ্রিল এবং 4 মে বলে দেবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।